আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর অধ্যায় 8 চোং সেই অধ্যায়টি আমরা আজকে শুরু করব। তো কোষাদেখির অঙ্কগুলো শুরু করার আগে আমরা এই চ্যাপ্টার সম্পর্কে পুরোপুরি ফুল কনসেপ্ট ক্লিয়ার করব। অর্থাৎ এই চোঙের পুরোপুরি বেসিক কনসেপ্ট তুমি যদি না বুঝতে পারো তাহলে তোমার যে কোনো ধরনের এমসিকিউ কিন্তু আটকে যেতে পারে, বড় কোয়েশ্চেনে সমস্যা হতে পারে। তো তোমার প্রথম কাজ হবে পুরোপুরি ফুল একটা কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া এবং তারপরেই কিন্তু কোষাদেখির অঙ্কগুলো সলভ করা, তবেই তোমার জিনিসটা পুরোপুরি স্ট্রং হবে। তো দেখো, প্রথমে আমরা এখানে 3টে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে আমরা অঙ্কগুলোকে শুরু করব। তো ফার্স্ট কনসেপ্ট দেখো যেটা হবে সেটা হচ্ছে তোমাকে জানতে হবে যে লম্ব বৃত্তাকার চোঙ বলতে কি বোঝায়। এবং তোমরা একটা খাতা পেন নিয়ে বসো, যে পয়েন্টগুলো আমি লিখতে বলবো সেই পয়েন্টগুলোই কিন্তু নোট করবে, কারণ এই যে পয়েন্টগুলো বলবো সেগুলো এমসিকিউর জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং বড় কোয়েশ্চেন সলভ করার জন্য পুরোপুরি জানতেই হবে। ওকে, তো প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু খাতায় লিখে নেবে। দেখো, ফার্স্ট তোমাকে জানতে হবে যে লম্ব বৃত্তাকার চোঙ বলতে কি বোঝায়। দেখো, চোঙ তোমরা দেখবে বইতে আঁকা রয়েছে এরকম ভাবে, ঠিক আছে? তো চোঙ হচ্ছে এটা, কিন্তু লম্ব বৃত্তাকার কেন বলা হয়েছে? কারণ লম্ব বৃত্তাকার বলার কারণ এই যে তোমার এই যে চোঙের উচ্চতা, এটাকে আমরা পরে বলবো যে চোঙের উচ্চতা বলা হয়, এইটা হচ্ছে চোঙের আমাদের উচ্চতা। এবং এই চোঙের উচ্চতা সবসময় তোমাকে এটাকে 90 ডিগ্রি রাখতে হবে, অর্থাৎ এটা যেন বেঁকে না যায়। যেমন ধরো, যদি তুমি এরকম ভাবে আঁকো, এটাও কিন্তু চোঙ, তুমি ধরো এরকম আঁকলে, এটাও চোঙ, তবে এগুলো কিন্তু লম্ব বৃত্তাকার চোঙ নয়। কারণ লম্ব কথার অর্থই হলো কি পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি হতে হবে। তোমরা শিখেছো 34-এর উপপাদ্য, 32-এর যে উপপাদ্যগুলো রয়েছে সেখানে লেখা রয়েছে এইসব জিনিস। তো লম্ব কথার অর্থ হলো তাকে 90 ডিগ্রি হতে হবে, এবং যদি 90 ডিগ্রি না হয় তাহলে সেটাকে আমরা লম্ব বৃত্তাকার চোঙ বলবো না। জাস্ট এইটুখানি ক্লিয়ার করো, ওকে? এবং এটাকেও তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে উপরের অংশটা এবং নিচের অংশটা, এই দুটো অংশ কিন্তু সেম হতে হবে। অর্থাৎ যদি ধরো তুমি এরকম ভাবে আঁকলে, একটা ছোট একটা বড় করে, বা তুমি ধরো এটা ছোট আঁকলে এটা বড় আঁকলে, এগুলো কিন্তু চোঙ হবে না। চোঙ হতে গেলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত দুটো সেম হতে হবে, অর্থাৎ এই লম্ব দুটো এদেরকে সমান্তরালও থাকতে হবে, অর্থাৎ এদের মধ্যে যেন ডিস্টেন্স কমে না যায়। তাহলে কিন্তু এইখানের ব্যাসার্ধ এখানের ব্যাসার্ধ সেম হবে না, তাহলে তুমি অঙ্ক করতে পারবে না। ওকে, তাহলে ফার্স্ট আমরা ক্লিয়ার করলাম কি লম্ব বৃত্তাকার চোঙ বলতে আমরা কি বুঝি, কি না যার এই যে লম্বটা বা আমরা বলতে পারি উচ্চতাটা, সেটা কি হতে হবে, সেটা 90 ডিগ্রি হতে হবে। কেন হতে হবে সেটাও তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। এবং এই যে ভূমি, এই ভূমি দুটোও কিন্তু, এটা ভূমি, এটা হচ্ছে উপরিতল, ঘুরিয়ে রাখলে এটা ভূমি হয়ে যাবে, এটা উপরিতল হয়ে যাবে। তার মানে কি বোঝা গেল, এই দুটো জিনিসও কিন্তু সেম হতে হবে। ওকে, এবারে তোমাকে জানতে হবে যে এই লম্ব বৃত্তাকার চোঙ আঁকতে গেলে আমাদের কটা জিনিসের দরকার হলো। দেখো, ফার্স্ট আমাদের এই জিনিসটা দরকার হলো, এবং সেকেন্ড আমরা এটা করলাম, এবং আরেকটা জিনিস আমাদের দরকার হলো এই যে সাইডের জিনিসটা। তাহলে এই যে 3টে জিনিস, সেই 3টে জিনিসের কি নাম সেইগুলো কিন্তু খুব ভালো করে নোট করো, কারণ এই 3টে জিনিসের নাম তোমার জানাটা খুবই দরকার এমসিকিউ প্লাস অঙ্কগুলো সলভ করার জন্য। দেখো, এই যে অংশটা এবং এই অংশটা, এই দুটো অংশের মাপ একই হবে বললাম, তাহলে এই দুটো অংশের নামও সেম হওয়া উচিত। এবং তাহলে আমরা বলবো, এটাকে আমরা বলবো সমতল। কি বলবো? সমতল। এটাও সমতল। তবে এগুলোর আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে এটাকে আমরা বলবো ভূমিতল। কি বলবো? ভূমিতল। যেহেতু এটা কোথায় রয়েছে? ভূমিতে রয়েছে। এবং এটা যেহেতু উপরে রয়েছে তাহলে এটাকে আমরা বলবো কি উপরিতল। কি বলবো? উপরিতল। এই দুটো জিনিস কিন্তু তোমাকে জানতে হবে যে এই জিনিসটার নাম হলো ভূমিতল বা সমতল বলতে পারি, এটাও সমতল কিংবা উপরিতল। এবং এই যে জিনিসটা রয়েছে এটাকে আমরা বলবো কি পার্শ্বতল। পার্শ্বতল বা বলতে পারি আমরা বক্রতল। কি বলবো? বক্রতল। অর্থাৎ এই যে সাইড দুটো, এই সাইডটাকে বলা হবে কি পার্শ্বতল কিংবা বক্রতল। ক্লিয়ার? এই ওয়ার্ডটাও কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে যে পার্শ্বতল কিংবা বক্রতল। তাহলে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে এই জিনিসগুলো দিয়ে, এমসিকিউ দেবে। দেখো, এগুলো কিন্তু নোট করো যে কি ধরনের এমসিকিউ তোমায় দিতে পারে। তোমাকে ফার্স্ট বলবে যে একটা লম্ব বৃত্তাকার চোঙের
কটি তল, কটি তল। তখন তোমাকে বলতে হবে যে একটি লম্ব বৃত্তাকার চোঙের কটা তল, তিনটে তল। কটা তল, তিনটে তল। এগুলো কিন্তু নোট করবে। কি না, একটা হচ্ছে সমতল, বা তুমি বলবে একটা হচ্ছে ভূমিতল, একটা উপরিতল, এবং একটা হচ্ছে বক্রতল বা পার্শ্বতল। তোমাকে নাম জিজ্ঞাসা হয়তো করবে না, তোমায় জিজ্ঞাসা করতে পারে যে একটা লম্ববৃত্তাকার চোঙের কটা তল, তুমি বলবে তিনটে তল। ওকে, বক্রতল হচ্ছে এটা, এটা হচ্ছে ভূমিতল বা সমতল, এটা হচ্ছে উপরিতল বা সমতল। ওকে, তোমাকে আবার জিজ্ঞাসা করতে পারে যে একটা লম্ববৃত্তাকার চোঙের, একটা লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের সংখ্যা কটা, তুমি কি বলবে বক্রতলের সংখ্যা হচ্ছে একটা। তোমাকে বলতে পারে একটা লম্ববৃত্তাকার চোঙের সমতলের সংখ্যা কটা, সমতলের সংখ্যা কটা, তুমি কি বলবে দুটি। সমতলের সংখ্যা কটা, দুটি। তোমাকে বলতে পারে একটা লম্ববৃত্তাকার চোঙের এক মুখ খোলা, মানে কি এক মুখ খোলা লম্ববৃত্তাকার চোঙ, ধরো এই অংশটা রয়েছে বাট এইটা হচ্ছে তোমার কাছে নেই, যেমন আমাদের বাড়িতে গ্লাস হয় ঠিক সেরকম উপরের অংশটা খোলা। তাহলে এক মুখ খোলা একটা লম্ববৃত্তাকার চোঙের কটা তল, তাহলে এক মুখ খোলা একটা লম্ববৃত্তাকার চোঙের কটা তল, কটা তল, একটা দুটো, অর্থাৎ দুটো তল, একটা ভূমিতল একটা পার্শ্বতল। ওকে, তোমাকে এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে একটা লম্ববৃত্তাকার চোঙের কিরকম তল হতে পারে, কটা তল হতে পারে, এইগুলো থেকে কিন্তু এমসিকিউ আসার চান্স থাকে। এবারে তোমাকে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে যে এই যে আমরা চোঙটাকে আঁকলাম, সেই চোঙটা কি করে অ্যাকচুয়ালি আসে সেটা একটু দেখো। ধরো তোমাকে যদি দেখানো হয়, এটা দেখো কি একটা পেপার, এটা হচ্ছে একটা আমাদের A4 সাইজের পেপার, এবং এই A4 সাইজের পেপার কিন্তু অবশ্যই একটা আয়তকার চিত্র, এটা একটা আয়তক্ষেত্র তোমরা বলতে পারো। তাহলে এই যে আয়তক্ষেত্রটা ভালো করে বুঝবে, এই আয়তক্ষেত্রটা আমরা কি জানি, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য কি, যে তাদের অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হবে এবং বিপরীত বাহুগুলি পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে। তাহলে এই চোঙ ঠিক এখান থেকেই তৈরি হয়েছে। অর্থাৎ তুমি যদি এই পেপারটাকে এখন ফোল্ড করো, দেখো যদি এই পেপারটাকে তুমি ফোল্ড করো তাহলে কি তৈরি হবে, এই পেপারটাকে যদি ফোল্ড করো, দেখো দেখা যাচ্ছে কিনা, এই পেপারটাকে ফোল্ড করলে তোমার চোঙ তৈরি হয়ে যাবে এবং সেটা লম্ববৃত্তাকার চোঙই তৈরি হবে। অর্থাৎ তুমি যদি পেপারটাকে ফোল্ড করো তাহলে তুমি যেটা পাবে সেটাই হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। ওকে, তাহলে এবার দেখো যে আমরা যদি দেখি একটা আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্র ভালো করে বুঝবে, একটা যদি আয়তক্ষেত্র আমরা দেখি এবং সেই আয়তক্ষেত্রে এটাকে আমরা কি বলি, দৈর্ঘ্য বলি। দৈর্ঘ্য বলতে আমরা এটাকে আমরা এল দিয়ে চিহ্নিত করি এবং এটাকে আমরা প্রস্থ বলি, এটাকে আমরা বি দিয়ে চিহ্নিত করি। তাহলে এই যে এল, এই যে এল, সেটাই তো আমরা এইভাবে ফোল্ড করছি। ধরো আয়তক্ষেত্রটাকে আমরা এইভাবে ফোল্ড করলাম, এই দিক থেকে এদিকে ফোল্ড করলাম, এই দিক থেকে ফোল্ড করলাম, তাহলে এই এলটাই দেখো কি হয়ে যাবে, পরবর্তীতে কি হয়ে যায়, ভূমি হয়ে যায়। এলটাই কিন্তু ভূমিতে চলে আসে, অর্থাৎ এই যে ভূমিটা সেটাই হচ্ছে এল। তাহলে এই যে আমরা আয়তক্ষেত্র দেখলাম, তাহলে আয়তক্ষেত্রের এল সমান সমান কি হবে, যে এই লম্ববৃত্তাকার চোঙের ভূমি, এবং আয়তক্ষেত্রের যে প্রস্থ বি সেটা হয়ে যায় কি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবে, কারণ তুমি যখন ফর্মুলাগুলো দেখবে তখন এই জিনিসটার কিন্তু ইউজ থাকবে। ওকে, এটা গেল একটা পার্ট। এবারে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে, দেখো জাস্ট দু তিনটে জিনিস জানবো, তারপর আমরা ফর্মুলায় চলে যাব। এবার তোমাকে জানতে হবে যে এই যে চোঙ, এটাকে যদি আমরা সেন্টার ধরি, এটা হচ্ছে তোমাদের সেন্টার, কারণ আমরা জানি কি যদি একটা বৃত্ত হয় সেই বৃত্তের একটা কেন্দ্র হবে, কেন্দ্রকে কেন্দ্র করেই বৃত্তটা আঁকা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে কি হয়ে যাবে, এটা হয়ে গেল আমাদের কাছে চোঙের কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তো ব্যাসার্ধকে আমরা চোঙের কি দিয়ে চিহ্নিত করব, আর দিয়ে চিহ্নিত করব। আর যদি তোমাকে ব্যাস বলা হয়, যদি বলা হয় ব্যাস, তাহলে ব্যাস কি হবে, ব্যাস হবে 2r, ব্যাস হচ্ছে 2r, পাশে কিন্তু একক হবে, তোমাকে সেমি দিলে সেমি হবে, মিটার দিলে মিটার হবে, যা দেবে সেটা তোমায় বসাতে হবে, কিছু নেই মানে আমরা কি বসাবো, একক, কি বসাবো, একক। তো ব্যাসার্ধ হচ্ছে আমরা এটাকে বলবো, আর যদি ব্যাস হয়, ব্যাস হচ্ছে কি পুরোটা। ওকে, খুব ভালো করে বুঝতে হবে, কারণ ব্যাস দিয়ে কিন্তু অঙ্ক করা যাবে না, তোমাকে ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে তোমার যদি ব্যাস দিয়ে দেয় তুমি কি করে ব্যাসার্ধ বের করবে, তোমার ধরো ব্যাস বললো 10, তুমি কি করে ব্যাসার্ধকে অর্ধেক করে দেবে, কারণ কি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়। আশা করি তোমরা এগুলো জানো। এবং এটাও তাহলে আমাদের কি হয়ে যাবে, ব্যাসার্ধ, এটাকে আমরা আর বলবো। এবং তুমি যদি এখান থেকে দাগ টানো, তাহলে এই যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের কাছে কি, এটা হচ্ছে চোঙের উচ্চতা,
এটাই হচ্ছে চোঙের উচ্চতা, যেটাকে আমরা এইচ দিয়ে চিহ্নিত করব। কি বলবো? এইচ দিয়ে চিহ্নিত করব। তো এই যে উচ্চতা, এটারও যা মাপ হবে, এটারও একই তাই মাপ হবে, এটারও তাই একই মাপ হবে। অর্থাৎ চোঙের উচ্চতা কিন্তু সব জায়গা থেকে সেম হতে হবে। তাহলে আমরা এইটুখানি বুঝতে পারলাম যে এই ভূমির এই অংশটাকে আমরা বলি ব্যাসার্ধ এবং এটাকে আমরা বলবো উচ্চতা। ওকে, এই জিনিসটা একটু নোট করে নেবে। এবারে জাস্ট তোমাকে ফর্মুলাগুলোকে কি করে তৈরি হয় সেগুলো দেখো। ওকে, দেখো যদি আমরা একটা বড় করে একটু চোঙটা আঁকি, দেখো এটা হচ্ছে আমরা দেখলাম চোঙের ব্যাসার্ধ, চোঙের আর, এবং এটাকে আমরা বলতে পারি চোঙের আর, এবং এটাকে আমরা বলবো চোঙের উচ্চতা। ওকে, এইটুখানি ক্লিয়ার। এবারে দেখো ফর্মুলাগুলো কি করে তৈরি হবে। এই যে অংশটা, ঠিক আছে, এই যে সার্কেল টাইপের অংশটা, এই অংশটা দিয়েই তুমি কিন্তু মোটামুটি সব ফর্মুলাগুলোই মনে রাখতে পারবে। তার আগে তোমাকে জানতে হবে যে এইটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এই সার্কেলটার পরিধি বা পরিসীমা কি হবে? কি হবে? পরিসীমা। পরিসীমা বলতে পারো, পরিধি বলতে পারো, পরিধি বলো। কি হবে? পরিধি। পরিধি। তাহলে পরিধি কি হবে? এবং এর ক্ষেত্রফলই বা কি হবে? ক্ষেত্রফলই বা কি হবে? অর্থাৎ এই সার্কেলটার পরিধি কি হবে? এই সার্কেলটার পরিধি হবে 2πr এবং ক্ষেত্রফল হবে πr²। আশা করি দেখা যাচ্ছে। যদি না দেখা যায় পরিষ্কারভাবে, তোমরা কি করবে? ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে নেবে, ঠিক আছে? আর না হলে আমি যেভাবে বলছি সেভাবে তোমরা কিন্তু শুনে শুনে লিখবে। এইটা যদি ব্যাসার্ধ হয় তাহলে এই বৃত্তাকার অংশের পরিধি আমরা বলবো 2πr, পাশে কিন্তু একক হবে, এবং ক্ষেত্রফল কি হবে? πr², পাশে বর্গ একক হবে। তো এই দুটো জিনিস থেকেই কিন্তু মোটামুটি তোমার ফর্মুলাগুলো তুমি মনে রাখতে পারবে যদি শুধু এটাকে মনে রাখো। কি করে দেখো, তো ফার্স্ট তোমাকে জানতে হবে 1 নম্বর যে এই লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের ক্ষেত্রফল কত? ভূমিতলের ক্ষেত্রফল কত? তাহলে ফার্স্টে আমরা জেনে গেলাম ভূমিতলের ক্ষেত্রফল কি? πr², এবং ভূমিতলের পরিধি কত? 2πr, এটাও আমরা জেনে গেছি। এখন তোমাকে জানতে হবে যে এই চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। দেখো বক্রতল বলতে আমরা কি বুঝেছি? শুধুমাত্র সাইডটা, এই ভূমিতল এবং উপরিতলটা কিন্তু কাউন্ট করা যাবে না। বক্রতল মিন্স শুধুমাত্র এই লম্ববৃত্তাকার চোঙের গা, শুধু সাইডগুলোকে বোঝাবে, সেটা হচ্ছে আমাদের বক্রতল। তাহলে এই বক্রতলের যে ক্ষেত্রফল সেটা তুমি কি করে পাবে? সেটা হচ্ছে যদি পরিধিকে উচ্চতা দিয়ে গুণ করো, অর্থাৎ এই ভূমির পরিধিকে যদি তুমি উচ্চতা দিয়ে গুণ করে দাও তাহলেই তুমি পেয়ে যাবে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে তুমি কি পেয়ে যাবে? 2πr/h। পাশে কিন্তু ক্ষেত্রফল যখনই দেখবে তখন কিন্তু কি বসাতে হবে? একক স্কোয়ার, একক স্কোয়ার, বা বলতে পারো বর্গ একক, একক স্কোয়ার বা বর্গ একক। তাহলে জাস্ট ভূমিকে তুমি ভূমির পরিধিকে তুমি এইচ দিয়ে গুণ করলে কি পেয়ে গেলে? বক্রতলের ক্ষেত্রফল। ওকে, এবার দেখো এই বক্রতলের ক্ষেত্রফল তুমি যদি জানো এবং তুমি যদি ভূমির ক্ষেত্রফল জানো তাহলে তুমি বলতে পারবে এই লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল কি। দেখো কিভাবে বলবে। তাহলে যদি তুমি এখন বলতে চাও 2 নম্বর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো ফর্মুলাগুলো তোমাকে বুঝতে হবে, শুধু মুখস্থ করলে কিন্তু হবে না। তুমি যখন বুঝতে পারবে তখন তুমি নিজেই জিনিসটা তৈরি করতে পারবে। সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h। ওকে, এবং সমগ্রতল মানে কি? সমগ্রতল মানে এটাও থাকবে, এটাও থাকবে, এটাও থাকবে। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কি জানি? πr², এবং এটারও ক্ষেত্রফল জানি আমরা πr², এবং এটার ক্ষেত্রফল আমরা কি পেলাম? 2πr/h। তাহলে এই তিনটেকে যদি তুমি এখন যোগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে দেখো এখানেও πr², এখানেও πr², তাহলে তুমি এখানে কি করতে পারো? 2πr² করে দাও, অর্থাৎ এখানে একটা πr², একটা πr², তাহলে এই দুটো মিলে কি হয়ে গেল? 2πr², প্লাস কি থেকে গেল?
পাই আর এইচ। এবার তুমি যদি এখান থেকে দেখো 2 আছে, পাই আছে, এখানে দুটো আর এখানে একটা, তাহলে তুমি 2 পাই আর কমন নিয়ে নাও, 2 পাই আর কমন নিয়ে নাও, তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকে, এখান থেকে একটা আর পড়ে থাকবে আর এখান থেকে একটা এইচ পড়ে থাকবে, তাহলে কি ফর্মুলা পেয়ে গেলে, 2 পাই আর ব্র্যাকেটে আর প্লাস এইচ বা এইচ প্লাস আর তুমি বলতে পারো। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের যে ফর্মুলা সেটা কি হবে, 2 পাই আর ব্র্যাকেটে তুমি লিখতে পারো এইচ প্লাস আর বা আর প্লাস এইচ, পাশে কিন্তু ক্ষেত্রফল হলে কি লিখবে, বর্গ একক বা একক স্কোয়ার। তাহলে আমরা দুটো ফর্মুলা কিন্তু শিখে গেলাম, এগুলো কিন্তু শুধু মুখস্থ করলে হবে না, তোমাকে বুঝতে হবে। ওকে, তো দুটো ফর্মুলা আমাদের কমপ্লিট হলো, এখানে দুটো হলো, 4টে ফর্মুলা হয়ে গেল। এখন তোমাকে জানতে হবে যে এই চোঙের আয়তন কি হবে, চোঙের আয়তন 3 নম্বর হচ্ছে কি আয়তন। আয়তন দেখো, আয়তন কি করে পাবে, আয়তন হচ্ছে তুমি যদি দেখো আগে লিখে দিই আয়তনটা কি হবে, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। আমরা ভূমির পরিধিকে আমরা এইচ দিয়ে গুণ করেছিলাম, আমরা কি পেয়েছিলাম, পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। এবারে যদি আমরা ভূমির ক্ষেত্রফলকে এইচ দিয়ে গুণ করে দিই তাহলে কি পাবে, তাহলে ভূমির ক্ষেত্রফলকে এইচ দিয়ে গুণ করলে তুমি পেয়ে যাবে আয়তন, কি পেয়ে যাবে আয়তন। দেখো আয়তনে কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ারটা কি ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফলকে যখন এইচ দিয়ে গুণ করে দিলে তাহলে তুমি কি পেয়ে গেলে, পুরো চোঙটার তুমি আয়তন পেয়ে গেলে। পাশে কিন্তু অবশ্যই লিখে দেবে যে একক কিউব বা ঘন একক, আয়তন হলে এককে কিউব হয়ে যাবে এবং ক্ষেত্রফল হলে এককে স্কোয়ার হয়ে যাবে। ওকে, আর পরিধিতে একক জাস্ট এককই থাকে। আর একবার ভালো করে দেখো, ক্লিয়ার করে দিই, পরিধি আমরা জানি কি 2 পাই আর, ক্ষেত্রফল আমরা জানি কি পাই আর স্কোয়ার। ওকে, পরিধিকে এইচ দিয়ে গুণ করলে কি পাই, পরিধিকে এইচ দিয়ে গুণ করলে আমরা পাই কি বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ভূমির তাকে আমরা এইচ দিয়ে গুণ করলে কি পাই, পুরো চোঙের আয়তন। ওকে, আর সমগ্রতলের ক্ষেত্রফল কি করে পাবো, বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই নিচের ভূমির ক্ষেত্রফল আর উপরিতলের ক্ষেত্রফল যোগ করে দাও, সেখান থেকে কমন নিয়ে নাও, তুমি পেয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে তোমার এই 3টে ফর্মুলা কিন্তু মেন ফর্মুলা, আর এই দুটো 5টা, এগুলো ছাড়া তোমার আরও মোটামুটি 3টে ফর্মুলা রয়েছে। সেটা কি, তোমাকে বলতে পারে যে এক মুখ খোলা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, এক মুখ খোলা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে একটা মুখ যদি চোঙের খোলা থাকে তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, দেখো তুমি জাস্ট কি করবে, বক্রতলের ক্ষেত্রফল কত, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, তার সাথে কি করবে, জাস্ট ভূমিতলটাকে অ্যাড করে দেবে, কি করবে পাই আর স্কোয়ার, তাহলে কি হয়ে গেল 2 পাই আর এইচ প্লাস আর স্কোয়ার। এখান থেকে তুমি চাইলে কমন নাও বা এটা তুমি রেখে দাও, দেখো কি কমন যায়, পাই কমন যায়, তাহলে কমন নেওয়ার দরকার নেই, তুমি কি করবে 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। যখনই তুমি এটা করে দেবে তখন তুমি কি পেয়ে যাবে, পুরো সমগ্রতলের ক্ষেত্রফল কার, এক মুখ খোলা চোঙের। এবং তোমাকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে ফাঁপা চোঙ, কি জানতে হবে, এগুলো এখন মুছে দিচ্ছি, ফাঁপা চোঙ। ওকে, ফাঁপা চোঙ কি, ধরো একটা চোঙ তুমি আঁকলে এবং তার ভিতরে আরো একটা চোঙ রয়েছে, কিরকম ভাবে, ধরো এরকম ভাবে তোমার আরো একটা চোঙ রয়েছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু সলিড, ফাঁপা চোঙ মানে কি এই জায়গাটা সলিড রয়েছে আর এই জায়গাটা কি হয়েছে ফাঁকা আছে, এই জায়গাটা তো ফাঁকা আছে। তাহলে এই ক্ষেত্রে তুমি এই লম্ববৃত্তাকার চোঙের আয়তন কি করে বের করবে, ক্ষেত্রফল কি করে বের করবে, কিংবা ফাঁপা চোঙের সমগ্রতল বলুক, ফাঁপা চোঙের বক্রতল বলুক, কি করে বের করবে, সেই জিনিসগুলো তোমাদের যখন এই টাইপের অঙ্ক থাকবে তখন সেটাকে বুঝিয়ে দেবো এবং তারপরে কিন্তু অঙ্ক করাবো। আর তোমরা চাইলে এগুলোকে বই থেকে মুখস্থ করে নিতে পারো, কারণ এই জিনিসগুলো হচ্ছে মেন জিনিস, যখন তুমি এই জিনিসগুলো বুঝে যাবে তারপরে এইটা জিনিসটা তোমার কাছে বেশি ইজি মনে হবে। ক্লিয়ার? তো আজকে আমরা ওভারঅল জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করলাম এবং এইখান থেকে যে দুটো ফর্মুলা থাকে সেই ফর্মুলা দুটো কিন্তু তোমাদেরকে যে যখন অঙ্ক করাবো তখন বুঝিয়ে দেবো, এবং এই ফর্মুলাগুলো আমি তোমাদেরকে পোস্ট করে দেবো সুন্দর করে লিখে, সেগুলো তোমরা সেখান থেকে দেখে টুকে নিও। ওকে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর দরকার পড়লে ভিডিওটা আরেকবার দেখো এবং পয়েন্টগুলোকে কিন্তু নোট করে নাও। ওকে, তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আমরা কোষাদেখির অঙ্কগুলোকে শুরু করব।